সাথে সাথেই আরেকজন বলল, আরুশ শেখ তার ক্যারিয়ারের চতুর্থ এনকাউন্টারটা করে ফেলেছে আজ এখানে। আরুশ শেখ চমকালো পৃথা এবং ইরা। নামটা সাথে সাথেই হানা দিল তাদের মস্তিষ্কে। গোল গোল চোখে তাকালো একে অপরের পানে, কিন্তু পরক্ষণে দুজনে হেসে উঠল হো হো করে। কী সব আজগুবি চিন্তাভাবনা করছে তারা। তারা যে আরুষকে চেনে সে আর এনকাউন্টার অবিশ্বাস্য ব্যাপার। তুর্যের একটা ধমক খেয়ে প্যান্টে মুতে দেওয়ার মতো অবস্থা হয় আরুষের, আর সে কিনা করবে এনকাউন্টার। মনে মনে নিজেদের ভাবনাকে ধিক্কার জানালো দুজন। পৃথা হাসি থামিয়ে উকি চুকি মেরে দেখতে চাইল এনকাউন্টার হওয়া স্থানটাকে, তবে জনমানবের অতিরিক্ত ভিড়ে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। পৃথা তাকালো ইরার পানে, অতঃপর বলল, চলো আমরা ওখানে গিয়ে দেখে আসি। আমি আগে কখনো এত বড় অপরাধীও দেখিনি, আর এনকাউন্টারও হতে দেখিনি। ইরা উৎসুক হলো, কৌতূহলী হয়ে বলল, আমিও বাস্তবে দেখিনি কখনো, ওই টিভিতে নাটক সিনেমা একটু একটু যা দেখেছি শুধু। নিশ্চয়ই এই এনকাউন্টার করা অফিসারগুলো সুদর্শন হবে ভীষণ। ননদ ভাবি দুজনে উৎসুক হয়ে পড়ল এনকাউন্টার, লাশ এবং অফিসারদের দেখার জন্য। নিজেদের মধ্যকার কথোপকথনের সমাপ্তি ঘটিয়ে তারা পা বাড়ালো সম্মুখের দিকে, কিন্তু এনকাউন্টারের ঘটনাস্থল পর্যন্ত আর যাওয়া হলো না তাদের। দু কদম এগোতেই হুট করে একটা কালো রঙের তেল চকচকে গাড়ি এসে ব্রেক কষল সম্মুখে। হকচকে উঠল পৃথা এবং ইরা, কিন্তু পরক্ষণে নিজেদের সামনে নিল দুজন। গাড়িটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। একটু এগিয়ে গাড়ির কাছে যেতেই গাড়ির পেছনের দরজাটা খুলে গেল। ভেতর থেকে দৃশ্যমান হলো তুর্যের মুখখানা। পৃথার মেজাজ চটে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে কেউ গাড়ির ব্রেক কষে? আর একটু হলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, থমথমে কণ্ঠে বলল, বাড়ির গাড়ি আসবে না আজ, ড্রাইভার চাচার কি যেন কাজ আছে, তাই আমি নিতে এসেছি। গাড়িতে উঠে এসো তোমরা। তুর্যের আদেশ মোতাবেক ইরা গাড়িতে উঠতে নিলেও পৃথা হাত টেনে নামিয়ে দিল তাকে। তুর্যের আদেশকে উপেক্ষা করে বলল, আমরা এখন বাড়িতে যাব না, আপনি আমাদের জন্য একটু অপেক্ষা করলে করুন, নয়তো চলে যান, আমি আর এর একটু পর ফিরব। তুর্য ভ্রু কোচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, বাড়ি যাবে না কেন? এখানে তোমাদের কাজ কি এখন? ইরা নিজের জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজালো, ইতস্তত করে বলল, ওখানে নাকি এনকাউন্টার হয়েছে ভাইয়া। আমরা আসলে কখনো এত বড় দাগি অপরাধী কিংবা এনকাউন্টার অফিসারকে বাস্তবে দেখিনি তো, তাই তাদের দেখতে চাইছিলাম একটু আর কি। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, তাদের দেখে তোদের কী লাভ? আমতা আমতা শুরু করলো ইরা। ঢোক গিলে বলল, না মানে দেখতে চাচ্ছিলাম তারা ঠিক কী রকম কেমন। তুর্য কপালে ভাঁজ ফেলল, গম্ভীর কণ্ঠে বলল, কী রকম কেমন মানে কি? তাদের মানুষ মনে হয় না তোদের কাছে? এরা অপ্রস্তুত হলো, জোরপূর্বক হেসে বলল, না মানে, এটুকু বলতেই তাকে থামিয়ে দিল পৃথা। তুর্যের পানে এক রাশ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, এত পেঁচাচ্ছেন কেন? এতক্ষণে ওখানে গিয়ে সব কিছু দেখে চলেও আসতাম। থামলো পৃথা, ইরার পানে তাকিয়ে বলল, চলো তো তাড়াতাড়ি দেখে চলে আসি আবার। বাক্যটা শেষ করেই ইরার হাত ধরে পৃথা আবারও পা বাড়ালো সম্মুখ পানে। অমনি তাদের ধমকে উঠল তুর্য, ভর্ৎসনা করে বলল, এনকাউন্টার করে অফিসাররা তোমাদের জন্য এখনও লাশ নিয়ে সেখানে বসে আছে বুঝি? তাদের তো আর কোনো কাজকর্ম নেই, তাই না? পৃথা আর ইরা একটু চমকালো, তাকালো আশেপাশে। সত্যি জনমানবের সমাগম আগের থেকে কমতে শুরু করেছে। ঘটনাস্থানের দিকে তেমন মানুষ নেই। তাহলে কি সত্যি এনকাউন্টার অফিসাররা চলে গিয়েছে? হতাশ হলো দুই ননদ ভাবি। তাদের আর দাগি অপরাধী এবং সুদর্শন অফিসারদের দেখা হলো না। পৃথার তবুও মন মানল না। বিষয়টাতে পুরোপুরি নিশ্চিত হতে আরেকবার তুর্যকে জিজ্ঞেস করলো, তারা সত্যিই লাশ নিয়ে চলে গেছে? আমরা যখন এখানে এসেছি তখনই দেখেছি নিয়ে চলে যেতে। থামল তুর্য। সম্মুখের ড্রাইভিং সিটে বসে আরুষের পানে তাকালো সে, দাঁতে দাঁত চেপে বলল, এরপরও যদি তোমাদের খুব বেশি এনকাউন্টার দেখার শখ হয় তাহলে আমাকে বলতে পারো। সামনে বসা যে ওই আরুষ নামক একটা বলদ দেখছো, ওটাকে এখানে এই মুহূর্তে এনকাউন্টার করে দেখিয়ে দিই তোমাদের। আরুষ ফাঁকা ঢোক গেল পরপর। আজ তুর্য তার কি করবে কে জানে। পৃথা আর ইরাও উকি দিয়ে তাকালো গাড়ির সম্মুখ পানে। এতক্ষণ গাড়ির পিছনের অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্যের সাথে বাক্যালাপের দরুন সামনে বসা আরুষকে খেয়ালই করেনি তারা। দুজনের দিকে তাকাতে তাকাতে এরা হুট করে ভ্রু কোচকালো, প্রশ্ন করলো, এ কি ভাইয়া, আজ তোমরা দুইজনেই একদম একই রং একই ধরনের শার্ট পরেছ যে? তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমার শ্রাদ্ধ করতে। পৃথা আর ইরা আর কথা বাড়ালো না। এই বান্দা যে কখনো কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে না তা তাদের জানা। তার উপর এখানে এই দুপুরে চড়া রোদে দাঁড়িয়ে থেকেও তো আর কোনো লাভ নেই কোনো। তাই দুজনে চুপচাপ উঠে বসলো গাড়িতে। আরুষও দেরি করলো না। পৃথা এবং ইরা উঠে বসতেই গাড়ি চালানো শুরু করলো। দুপুরের তপ্ত রৌদ্র, সূর্যটা খা খা করে প্রকৃতিকে তার দাপট দেখাচ্ছে।
চারদিক নীরব নিস্তব্ধতায় ঘেরা। আশেপাশে বাড়িঘর নেই কোনো। এই নীরব নিস্তব্ধ স্থানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই পুরুষ, তুর্য এবং আরুষ। তুর্য বাঘের ন্যায় ধারালো দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে আরুষের পানে, আর বেচারা আরুষ কাচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো দুজনের নীরবতাতেই। অতঃপর হুট করেই তুর্য বাজখাই কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই এনকাউন্টারটা করলি কেন বেয়াদব? এটা কোনো এনকাউন্টার করার সময় ছিল? আরুষ কেঁপে উঠল তুর্য ধমকে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, একটু রাগ উঠে গিয়েছিল স্যার। তুর্য চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে, তেড়ে গিয়ে বলল, একটু রাগ উঠেছে বলে তুই সোজা এনকাউন্টার করে দিবি ওকে? কতবার বলেছি নিজের রাগ সামলাতে? আরুষ মনে মনে ভেঙচি কাটল। তুর্যের সম্মুখে জোরে কিছু বলার সাহস না থাকলেও বিড়বিড়িয়ে বলল, নিজের রাগ নিজে সামলাতে পারে না, অথচ আমাকে বলছে রাগ সামলাতে। আপনারই তো চালা, তার রাগটাও আপনার মতোই হবে। এতে আমার দোষ কি? আরুষের কপাল ভালো তুর্য শুনল না তার নিচু কণ্ঠের কথাগুলো। সে নিজের ক্রোধ ধরে রেখে আবার বলল, তোকে আমি কতবার বলেছি রাগ উঠলেও সামনে রাখবি? এমনি শাহিন মির্জাকে নিয়ে ঝামেলায় আছে, তার মধ্যে আবার রতনবাবুকে উড়িয়ে দিলি। বুঝতে পারছিস কতটা ভুগতে হবে এটা নিয়ে? আরও সময় নিল একটু, ঢোক গেলে বলল, কিন্তু রতনবাবুর এনকাউন্টারের অর্ডার তো স্যার আগে থেকেই ছিল আমাদের উপরে। তুর্য তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, আদেশ থাকলে এনকাউন্টার করতে হবে? শাহিন মির্জার লোকেরা আমাদের উপর ক্ষেপে আছে এমনি, এখন রতনবাবুর লোকেরাও পিছনে লাগবে। এদিকে অপারেশনটাও খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া রতনবাবুর থেকে এই কেস সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারত। কিন্তু তুই কি করলি? একদম এনকাউন্টার করে রতনবাবুর মুখটাই বন্ধ করে দিলি। আরুষের ভিতরে কিঞ্চিত অনুতাপবোধ জাগল। বুঝল ক্রোধের বশে সে ভুল করে ফেলেছে একটা। কাচুমাচু ভঙ্গিতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। তুর্য চোখ বন্ধ করে নিল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ক্রোধ দমনের ব্যর্থ চেষ্টা চালালো। অতঃপর চোখ খুলে বলল, তোর মাথার উপর আগে থেকেই 3টা এনকাউন্টার ঝুলছে আরুষ। সব দাগি আসামিদের তাদের চেলারা তোর নাগাল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার মধ্যে তুই আবার আরেকটা এনকাউন্টার সেরে ফেলেছিস। আরও সাথে সাথে জবাব দিল, 4টা এনকাউন্টারের সব তো আমি করিনি স্যার, 2টো আমি করেছি, 2টো আপনি। তা আমি জানি, তুই জানিস, আর কর্তৃপক্ষ জানে, বাইরের কেউ জানে না। তাই তাদের নজরটা শুধুমাত্র অফিসার আরুষ শেখের উপরে, আমার উপরে নয়। থামল তুর্য। আরুষের পানে আবার তেড়ে গিয়ে বলল, তাছাড়া ওখানে পৃথা আর ইডার কলেজ ছিল। ওরা একবার ঘটনাস্থলে পৌঁছলে কি হতো জানিস তুই? আরুষ তুর্য থেকে কিছু দূরে সরে গেল। নিরাপত্তা দূরত্বে দাঁড়িয়ে বলল, আপনার সাথে সাথে আমিও বউ হারাতাম স্যার, এর বেশি আর কি হতো? কটমট করল তুর্য। দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে তো দাঁত কপাটি ফেলে দিব, মির্জাফরের বংশধর। আবার বড় বড় কথা বলছিস? আরস দাঁত কেলিয়ে হাসল, নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার বোনকে আগে বিয়েটা করি, তারপর এক থাপ্পড়ে না পারলে 5 থাপ্পড়ে দাঁত সব ফেলে দেন স্যার। এখন দাঁত ফেলে দিলে আপনার বোনও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আর তার থেকেও বড় কথা হলো, আমার বিয়েতে বরযাত্রী নিয়ে যখন আপনাদের বাড়িতে যাব, তখন ওই বড় বড় গরু, ছাগল, মুরগির পিসগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হবে না। দাঁত না থাকলে খাবো কি দিয়ে? আমার বোনকে তোর মতো একটা গর্দবের সাথে কখনোই বিয়ে দেব না। আর সে চোখে মুখে বিষণ্ণ ভাব নেমে এলো। কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না স্যার। ট্রেনিংয়ের সময় আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা অর্জন করি, তবে আমার সাথে আপনার বোনকে বিয়ে দিবেন। যদিও এতদিন এ বিষয়ে আমার তেমন আগ্রহ ছিল না। কথাটা বলে থামল আরুষ। লাজুক হেসে আবার বলল, কিন্তু এখন আপনার বোনকে দেখার পর যে আমার হৃদয়ের ঘণ্টি বেজে গিয়েছে, উথাল পাথাল ঢেউর সৃষ্টি হয়েছে, এখন আর তাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। তুর্য ক্রোধে দিশাহারা হলো, হিসিয়ে বলল, আর একটা আজে বাজে কথা বললে আমি তোর এনকাউন্টার করে দেব বেয়াদব। আরুষ পাত্তা দিল না তুর্যের কথায়, স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আমার সাথে সাথে আপনার বোনের এনকাউন্টারটাও করে দিন স্যার। দুজন মিলে একসাথে উপরে গিয়ে হানিমুনে যাব ভাবছি। তুর্য এবার আর নিজের ক্রোধ দমন করতে পারল না। ছেলেটার ইদানিং সাহস বেড়ে গেছে ব্যাপক। যদিও এর সাহস বরাবরই ছিল, শুধুমাত্র জনসম্মুখে ভেজা বিড়াল, তলে তলে কেউ কারো থেকে কম যায় না। তুর্য হুট করে চোখের পলকের মধ্যে নিজের শার্টের আড়ালে প্যান্টের ভিতরে গোজা বন্দুকটা বের করে হাতে নিল। আরুষের কপালের ঠিক মাঝ বরাবর বন্দুকের নলটা ঠেকিয়ে বলল, এখনই উপরে পাঠিয়ে দিই তাহলে। আরুষের চোখে মুখে বিচলিত ভাব দেখা গেল না মোটেই। তুর্যের কথা শেষ হতে না হতেই ঝড়ের গতিতে নিজের পা উঁচিয়ে গোড়ালিতে মোজার মধ্যে গাঁথা নিজের বন্দুকটাও বের করে আনলো সে। তুর্যের কপালে ঠেকিয়ে বলল, আমি মরলে আপনাকেও মরতে হবে স্যার। আপনি আমাকে গুলি করার পর ঠিক যে কয় সেকেন্ড আমার দেহে প্রাণ থাকবে, ওই কয় সেকেন্ডে আপনিও শেষ। থামল আরুষ, বাঁকা হেসে বলল, আমি একা মরায় বিশ্বাসী নই স্যার। নিজের হত্যাকারীকে নিজ হাতে মেরে তারপর মরায় বিশ্বাসী। তুর্য আরুষের কপাল থেকে বন্দুক সরিয়ে নিল, ফিচেল হেসে বলল,
আই এম ইমপ্রেসড। থামলো তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, আজ শুধুমাত্র এই কথাটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এই মুহূর্তে তোর পাশে লাথি মেরে অপারেশন থেকে বের করে দিতাম বেয়াদব। আরুষে তুর্যের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিল, বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। কত সাহস বুকে নিয়ে সে এতক্ষণ তুর্যের সম্মুখে দাঁড়িয়েছিল তা একমাত্র সেই জানে। এই তুর্য বেটাকে তো বিশ্বাস নেই, এ সত্যি সত্যি তাকে গুলি করে দিতে পারত। আরুষের তো এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল এই তার জীবনের অন্তিমক্ষণ। তুর্যের বোনকে বোধহয় এ জন্মে আর বিয়ে করা হলো না। তারপর যেভাবেই হোক রতনবাবুকে মেরেও এই যাত্রা বেঁচে গেল বেচারা। আরুষ কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, আমি যা করে ফেলেছি রাগের মাথায় স্যার, কিন্তু এই অপারেশনটা আমার স্বপ্ন। তুর্য তাকালো আরুষের পানে। সে নিজেও জানে এটা আরুষের স্বপ্ন। এই পেশায় আসার পর আরুষের প্রথম বড় কোনো কাজ এটা। তুর্য এবারে বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, স্বপ্ন হলে ধীর গতিতে মাথা খাটিয়ে সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়াতে হয়। আমরা এখন এমন অবস্থানে নেই যে হুটহাট মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে নেব। আরুষ মাথা নিচু করে ফেলল, কাচুমাচু হয়ে বলল, সরি স্যার। এসব সরি তোর কাছেই রাখ, আর ভাবতে থাক এই এনকাউন্টারের ব্যাপারে নাজিম স্যারকে কী জবাব দিবি। আরুষ ঠকিল, ভয়ের কণ্ঠে বলল, এবারের মতো ওনার হাত থেকে বাঁচিয়ে দিন স্যার, উনি আমাকে এমনি সহ্য করতে পারেন না। এরপর যদি এনকাউন্টারের ব্যাপারে শোনে তাহলে সোজা আমার এনকাউন্টার করে উপরে পাঠিয়ে দিবে। তারপর আপনার বোন বিয়ের আগেই বিধবা হবে স্যার। তুর্য একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অতঃপর পাশেই তাদের দাঁড় করানো গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো। জানালা থেকে মুখ বাড়িয়ে আরুষকে বলল, তুই এখান থেকে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাবি, নয়তো আমার বোনকেও পাবি না, আর উপর মহলের সাথে তোর এনকাউন্টার নিয়ে কোনো সুপারিশও করতে পারবো না বলে দিলাম। আরও সাতকে উঠল, যে বাড়িতে সে থাকে তার দূরত্ব এখান থেকে কম পক্ষে 2 কিলোমিটার। এই পুরো পথটা হেঁটে যাবে সে? আরও ছুটে গেল গাড়ির পানে, ব্যস্ত হয়ে বলল, আমি এতটা পথ কিভাবে হেঁটে যাব? আমার পা ফুলে যাবে। আমার উপর এত বড় জুলুম করবেন না স্যার, আমাকে প্লিজ গাড়িতে নিয়ে নিন, দরকার হয় অর্ধেক পথে গিয়ে নামিয়ে দিবেন। তুর্য চোখ ছোটো ছোটো করে তাকালো আরুষের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, এতটা পথ কোথায়? মাত্র 2 কিলোমিটার। ট্রেনিংয়ের সময় রোজ এর থেকেও তো বেশি দৌড়াতি, আর এখন 2 কিলোমিটারে ভয়? মহিলাদের মতো ঢং বাদ দে আরুষ, নয়তো টানা 10 কিলোমিটার দৌড়াতে হবে তোকে। আর হ্যাঁ, অবশ্যই হেঁটে হেঁটে আমার বাড়িতে যাবি, তোর বাড়িতে না। আরুষ আরও কিছু বলবে তার আগে তুর্য গাড়ি স্টার্ট দিল। সাই সাই করে গাড়িটা নিয়ে চলল সম্মুখের দিকে। আরও শখ চুকিয়ে গেল, সময় ব্যয় না করে গাড়ির পিছনে ছুট লাগালো। চিৎকার করে বলল, স্যার আমাকে ফেলে যাবেন না, আমাকে নিয়ে যান। তুর্য শুনল না আরুষের কোনো কথা, গাড়ি থামালো না সে। আরুষের মেজাজ বিগড়ে গেল, লোকটা সবসময় ওর সাথে এমন করে। বাড়িতে মায়ের সাথেও পারে না, বউর সাথেও পারে না, পারে শুধুমাত্র ওর সাথে। আরুষ ক্রোধে দিশেহারা হলো, ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে। একটা অর্ধখণ্ড ইটের টুকরো চোখে পড়ল তার। তড়িঘড়ি করে ইটের খণ্ডটা হাতে তুলে নিল, দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর বোনকে বিয়ে করব, তারপর তুই হবি আমার শালা। শালা অফিসে তোর চললেও বাড়িতে কার চলে আমিও দেখে ছাড়বো, সব প্রতিশোধ কড়ায় গন্ডায় উসুল করব। কথাটা শেষ হতে না হতে তুর্য গাড়ি বেঁকে আনলো, থামালো ঠিক আরুষের পায়ের কাছে। থতমত খেয়ে গেল ছেলেটা, দ্রুত হাতের ইটটা পেছনে লুকিয়ে ফেলল। আমতা আমতা করে বলল, আবার ফিরে এলেন যে, আমি হেঁটে হেঁটে বাড়িতে যাব না। তুর্য উত্তর দিল না আরুষের কথায়, বরং বেশ আগ্রহ নিয়ে বলল, আমার বোনকে বিয়ে করবি তুই? আরুষ নিজের ক্রোধ ভুলে গেল মুহূর্তে, লাজুক হেসে বলল, জি স্যার। তুর্য হাসল, টেনে টেনে বলল, কিন্তু তোর মতো একটা হামকের সাথে আমি আমার বোনের বিয়ে দেবও না। আরুষ চমকালো, তবে কিছু বলার আগেই তুর্য আবারও গাড়ি চালানো শুরু করলো। মিনিট খানেকের মধ্যে দূরেও চলে গেল। আরুষ নিজের ক্রোধ আর ধরে রাখতে পারল না, রেগে মেগে হাতের ইটের টুকরোটা ছুঁড়ে মারল তুর্যের গাড়ির পানে। কিন্তু বেচারা শক্তি চালিয়ে ইটের টুকরোটা তুর্যের গাড়ি পর্যন্ত নিতে সক্ষম হলো না। অবশ্য এই অসক্ষমতায় লাভ বই লোকসান হয়নি তার। যদি সত্যি সত্যি আরুষের ক্রোধের বশে মারা ইটের টুকরো কোনোভাবে তুর্যের গাড়িতে লাগতো, তবে আজ ওই ইটের টুকরো দ্বারা তার শক্তপোক্ত মাথাটাও ফাটত। আর তারপর হাসপাতাল। সময় গড়ালো কিছুটা। আরুষকে ফেলে রেখে গাড়ি নিয়ে সোজা বাড়িতে গেল তুর্য। ফুরফুরে মেজাজে নিজ কক্ষে ঢুকতেই থমকে গেল সে। পৃথা কেবলে গোসল সেরে বেরিয়েছে, চুলগুলো ভালোভাবে মোছেনি এখনও। লম্বা চুলের ডগা বেয়ে ঝরে পড়া টুপটাপ পানির বিন্দুগুলো স্থান করে নিচ্ছে মেঝেতে। তুর্যের ঘোর লেগে যাচ্ছে, বুকের ভিতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে। শিরশির অনুভূতিতে আচ্ছাদিত হচ্ছে সম্পূর্ণ শরীর। তুর্যের জন্য এক মুহূর্তের জন্য ভুলে গেল তার জীবনের সব জটিলতা, সব বারণ। সম্মোহিত ভঙ্গিতে দরজা খোলা রেখে এগিয়ে গেল পৃথার পানে। হাত বাড়িয়ে আলতোভাবে পেছন থেকে জড়িয়ে ধরল মেয়েটাকে। কেঁপে উঠল পৃথা, শিউরে উঠল পুরো শরীর।
হৃদস্পন্দন বাড়ল মেয়েটার। নিজেকে তাড়াতাড়ি সরিয়ে নিতে চাইল তুর্যের বাঁধন থেকে, কিন্তু পারল না। তুর্য আরও শক্ত হাতে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার ভেজা চুলে মুখ গুজে বলল, আই ব্যাডলি নিড ইউ জান। থামল তুর্য, আবার বলল, সরে যেও না প্লিজ, একটু সময় থাকো আমার কাছে, আমার সাথে মিশে নিজেকে একটু শান্ত করতে দাও। তুর্যের কথায় কী ছিল জানা নেই পৃথার, কিন্তু মেয়েটা সরতে পারল না তুর্যের থেকে। মস্তিষ্ক সরাতে বললেও হৃদয় বাধা দিল। সে তুর্যের এই স্পর্শকেই আপন করে চাইছে, আরও গাঢ় স্পর্শে নিজেকে বিলীন করতে চাইছে। এ কি তবে ভালোবাসা নাকি মায়া? পৃথা কি ধীরে ধীরে তবে তুর্যের মায়ে বাধা পড়ে যাচ্ছে? এর কোনো প্রশ্নের উত্তরই নেই পৃথার নিকট। সে শুধু এই মুহূর্তে তুর্যকে চাইছে। তুর্য আলতোভাবে পৃথার ঘাড় থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল। অতঃপর একটু ঝুঁকে ঘাড়ে কামড় বসালো একটা। পৃথা শিউরে উঠল, চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তুর্য আর একটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। ঘাড়ে ছোট ছোট চুমুতে সিক্ত করে তুলল মেয়েটাকে। পৃথা আর পারল না নিজেকে ধরে রাখতে। ত্বরিত গতিতে পেছন ফিরে তাকালো তুর্যের পানে। অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে আশ্রে পড়ল তুর্যের বক্ষে। তুর্য হাসল, দুই হাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। ঠিক তখনই খোলা দরজা থেকে কক্ষের ভিতরে প্রবেশ করল ইরা। সম্মুখ পানে না তাকিয়ে বলল, ভাবি তোমাকে বড় চাচি। ব্যাস এইটুকুতে মুখ বন্ধ করতে হলো মেয়েটাকে। সম্পূর্ণ পানে তাকিয়েই ভূত দেখার মতো চমকে উঠল সে। কি করতে এসে কি দেখে ফেলল ইরা? হঠাৎ চিৎকার করে উঠল মেয়েটা। দুই হাতে জলদি নিজের চোখ চেপে ধরে বলল, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। পৃথা আর তুর্য চমকালো। মেয়েটা ছিটকে দূরে সরে যেতে চাইল তুর্যের থেকে, কিন্তু তুর্য যেতে দিল না, বরং আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। অতঃপর একরাশ বিরক্তি নিয়ে এসে তাকালো ইরার পানে। নাক মুখ কুচকে বলল, আমার শান্তি সহ্য হয় না? আমার প্রেমে অ্যালার্জি আছে তোদের? সব আহাম্মকের দল। ইরা অপ্রস্তুত হলো। এখানে এসে এমন একটা পরিস্থিতিতে পড়বে জানলে কোনোদিনই আসতো না। সে তো জানতোই না তুর্য ঘরে ফিরেছে। ইরা আমতা আমতা শুরু করলো, ইতস্তত করে বলল, না মানে বড় চাচি ভাবিকে খাবার খেতে ডাকছিল তাই। তুর্য নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তুই যা, আমরা আমাদের কাজ শেষ করে আসছি। ইরা আর দাঁড়ালো না এক মুহূর্ত। এক দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। আর পৃথা বেচারির এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে। কি নির্লজ্জ কথাবার্তা, তাও অন্য মানুষের সম্মুখে। কাজ শেষ করে আসছি মানে কি? পৃথার ভাবনার মধ্যে তুর্য তাকালো তার পানে। আদরে কণ্ঠে বলল, চলো বউ, আমরা আবার প্রথম থেকে শুরু করি। পৃথা ভরকে গেল পরক্ষণেই, আবার তেতে উঠল। তুর্যের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল, চুপ করুন অসভ্য লোক, ছাড়ুন আমাকে। তুর্য নিজের ঠোঁট দুটো গোল করলো, একটু উঁচিয়ে বলল, আগে আটসাট বেঁধে তোমাকে একটা চুমুটা খেতে দাও, তারপর ছেড়ে দিচ্ছি। পৃথা অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? একটু তো শরম করুন। ইরার সামনে ছি ছি, কি ভাবলো ও? তুর্য চোখে হাসলো, চোখ মেরে বলল, খোঁজ নিয়ে দেখো, তুমি ঠিক যতটা লজ্জা পাচ্ছ না, ওরা তোমার এই লজ্জার থেকে অধিক আমাদের নিয়ে ভেবে ফেলেছে। পৃথা অপ্রস্তুত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, ছাড়ুন আমাকে, আগে একটা চুমু খেতে দাও, তারপর ছাড়ছি। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে। লোকটার মুখটা কী দিয়ে বানানো হয়েছে কে জানে, সর্বক্ষণ উল্টাপাল্টা নির্লজ্জ ধাঁচের কথা বেরোতেই থাকে। তার বাপ মা খুঁজে খুঁজে এই নির্লজ্জ লোকটাকে পেয়েছিল তার সাথে বিয়ে দেওয়ার জন্য। 10 বছর বয়সে যখন বিয়ে দিয়েছে, তখন একজন ভালো সুশীল ভদ্র ছেলের সাথে বিয়ে দিত, তা না একটা অসভ্য বর্বর লোকটাকে গছিয়ে দিয়েছে তার মতো এক কিশোরীর সাথে। পৃথা দাঁতে দাঁত চাপলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, আজে বাজে কথা বন্ধ করে ছাড়ুন আমাকে। মাসি কখন থেকে ডাকছেন? তুর্য ছাড়ল না পৃথাকে। দুষ্টু হেসে বলল, বিয়ে করেছি 7 বছর, অথচ বউকে একটা গাঢ় চুমু খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আর যখন একটা সুযোগ পেয়েছি, উড়নচণ্ডী বউটাও পোষ মেনে কাছে এসেছে, তখন এভাবে ছেড়ে দেব? না, কখনো না, জীবন থাকতে না। থামল তুর্য, ওষ্ঠ গোল করে আবার বলল, শুধুমাত্র একটা চুমুই তো, খেতে দাও না বউ, বেশি সময় নেব না, মাত্র 30 মিনিটেই শেষ করব, পাক্কা প্রমিস। পৃথা ভীষণ খেলো, চোখ বড় বড় করে তাকালো তুর্যের পানে। 30 মিনিট ধরে মাত্র একটা চুমু খাবে, তাও বেশি সময় না? সবচেয়ে বড় কথা হলো 30 মিনিট ধরে চুমু খেলে সে বাঁচবে? দম বন্ধ হয়ে মরে যাবে তো। পৃথা হতবাক কণ্ঠে বলল, 30 মিনিট মাত্র? আর 30 মিনিট ধরে একটা চুমু? আপনি কি মানুষ? তুর্য কপালে ভাঁজ ফেলল, বেশ গুরুত্বপূর্ণ অভিপ্রায় নিয়ে বলল, 2013 সালে থাইল্যান্ডের পাটায়া শহরে এক দম্পতি টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড অর্থাৎ প্রায় 3 দিন একে অপরকে চুমু খেয়ে বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড করেছিল। সেখানে আমি বিয়ে করেও প্রায় 7 বছর চুমু অনাহারে কাটানোর পর বউকে মাত্র 30 মিনিট ধরে একটানা চুমু খেতে চেয়েছি। এই সময়টা কি তোমার নিকট খুব বেশি নাকি? পৃথা বিস্মিত হলো।
টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড এত লম্বা চুমু ছিল? কোনো দম্পতি এই চুমু খেয়েছে? তারা মানুষ তো, নাকি অন্য কোনো গ্রহের প্রাণী মানুষের রূপ ধরে পৃথিবীতে হানা দিয়েছে? পৃথা বিস্মিত সুরে প্রশ্ন করল। এরা কি এই প্রায় 3 দিন খাওয়া দাওয়া ছেড়ে চুমু খেয়েছিল? ওদের পেটে ক্ষুধা লাগেনি, গলায় পানির পিপাসা লাগেনি, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েনি? আচ্ছা, ওরা বেঁচে আছে তো? তুর্য মাথা ঝাঁকালো, বিশ্বাসের সহিত বলল, অবশ্যই বেঁচে আছে। এখন তুমিও আমাকে একখানা চুমু দিয়ে বাঁচিয়ে দাও। কথাটা বলে থামল তুর্য। ভাবুক ভঙ্গিতে আবার বলল, 30 মিনিট একদম কম হয়ে গেছে। দীর্ঘ 7 বছর চুমু অনাহারে থাকার পর আমার অন্তত একটানা 7 দিন চুমু খাওয়া উচিত, নয়তো এ চুমুর দুনিয়ায় আমার মান ইজ্জত বলে আর কিছু থাকবে না। পৃথা হতবাক হলো। চুমুর দুনিয়া আবার কোন দুনিয়া? বাপের জন্মে তো এ নাম শোনেনি সে। লোকটা কি পাগল টাগল হলো নাকি? অবশ্যই এ নতুন করে আর কি পাগল হবে? এ তো আগে থেকেই পাগল, বদ্ধ উন্মাদ। পৃথার ভাবনার মধ্যে তুর্য নিজের প্রথম চুমু খাওয়ার প্রস্তুতি নিল। ধীর গতিতে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যেতে শুরু করলো মেয়েটার ওষ্ঠের নিকট। ভরকে গেল পৃথা। হৃদয়ে কড়া নাড়ল 7 দিনের চুমুর প্রসঙ্গটা। প্রথম 30 মিনিট চুমুর ব্যাপারটা শ্রবণেই তো তার মাথা ঘুরে উঠেছিল, তার আর এখন 7 দিন? পৃথার মাথা ঘুরে উঠল। এই চুমু খেতে গিয়ে নিশ্চিত তাকে উপরে চলে যাওয়ার টিকিট কাটতে হবে। তারপর বাংলাদেশের পেপারে, পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো বড় বড় করে তাদের শিরোনামে লিখবে, চুমু খেতে গিয়ে মৃত্যু তুর্য এবং পৃথা নামক এক দম্পতির। ব্যাস, মান ইজ্জত সব মাটিতে। জীবন থাকতে তো এই ব্যাটার জ্বালা মান ইজ্জত নিয়ে টানাটানি লাগতো মিনিটে মিনিটে। এই যেমন একটু আগে এরা সম্মুখে লেগেছিল, তারপর যদি আবার চুমু খেতে গিয়ে মৃত্যু হয়, তাহলে মান ইজ্জত পেপার, পত্রিকা আর টিভি চ্যানেলে গড়াগড়ি খাবে। উপরে বসে বসেও এই লোককে বিয়ে করার জন্য কপাল চাপড়াতে হবে পৃথার। নিজের কল্পনায় নিজেই শিউরে উঠল পৃথা। দ্রুত নিজেকে তুর্যের বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো, কিন্তু পারল না। তুর্যের মতো অমন এক হাতির মতো মানবিক শক্তির সাথে পৃথার মতো পিঁপড়ার কি পেরে ওঠা সম্ভব নাকি? তবে নিজেকে ছাড়াতে তো হবেই, নয়তো নির্ঘাত 7 দিনের চুমুতে টিভি চ্যানেলে শীর্ষে চলে যাবে। পৃথা আশেপাশে দৃষ্টি ঘোরালো। হুট করেই নিজের পা দ্বারা আঘাত করলো তুর্যের পায়ে। আকস্মিক আক্রমণে হকচকে উঠল তুর্য। অসাবধানতাবশত হাতের বাঁধনটাও আলগা হলো। ব্যাস, এই সুযোগ। পৃথা নিজের 2 হাত তুলে ধাক্কা মারল তুর্যকে। সব দিক মিলে টালমাটাল হারালো বেচারা। নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে ঠাস করে বসে পড়ল মেঝেতে। তুর্য যেন মেঝেতে নয়, আকাশ থেকে পড়ল মাত্র। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো পৃথার পানে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, বউ, তুমি আমাকে ফেলে দিলে? এক প্রকার মারলে আমাকে, তাও কি একটা চুমু খেতে চেয়েছি সেই অপরাধে? কথাটা বলে তুর্য নিজের কপাল চাপড়াতে শুরু করলো। আহাজারি করে বলল, আল্লাহ, কি কলিযুগ এলো রে দুনিয়ায়! বউ একটা চুমু খেতে চাওয়ার অপরাধে শেষ পর্যন্ত মারল আমাকে। এই মুখ আমি এখন লোকসমাজে কিভাবে দেখাবো? কিভাবে? প্রথম তুর্যকে পড়ে যেতে দেখে খারাপ লেগেছিল পৃথার। সে এত জোরেও ধাক্কা মারেনি যে পড়ে যাবে, তবুও পড়েছে। একটু সহানুভূতিও দেখাতে চেয়েছিল মেয়েটা স্বামীর প্রতি, কিন্তু এই মুহূর্তে এর কথা শুনে সহানুভূতি তো দূরে থাক, আরেকবার জোরে সোরে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে করছে। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে। দাঁতে দাঁত চেপে বলল, নাটকবাজ একটা। তুর্যের আহাজারি বাড়ল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ছি ছি বউ, তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিতে পারলে? আমি নাটকবাজ? পৃথা হতাশ হয়ে তাকালো তুর্যের পানে। এই লোক ঠিক কোন ধাতু দিয়ে বানানো সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে এর সাথে এই মুহূর্তে আর কিছু বলে হয়তো লাভ হবে না কোনো। সে যাই বলুক না কেন, তা নিয়ে এই লোক টানা হেঁচড়া করতে করতে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাবেই যাবে। পৃথা আর কথা বাড়ালো না। কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে খেতে আসুন তাড়াতাড়ি। সময় গড়িয়েছে কিছুটা। ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ সবার। খাওয়ার পরে সবাই যার যার কক্ষে চলে গেল। ইরা, তুর্য, পৃথা, তারেক এবং তৌফিক বসে রয়েছে সবার কক্ষেই। অল্প স্বল্প গল্প গুজবের মতো হয়েছে তারা। এর মধ্যে আরুষ কোথা থেকে দৌড়াতে দৌড়াতে সদর দরজা দিয়ে ঢুকলো বসার কক্ষের ভিতরে। 2 হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, স্যার, আমি এসেছি। আরুষের কণ্ঠশ্রবণ হতে উপস্থিত সকলে তাকালো তার পানে। হাঁটুতে হাত দিয়ে এখনো হাঁপাচ্ছে ছেলেটা। উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে তার ক্লান্তি ভাব স্পষ্ট। পরিশ্রমের দরুন নাকের ডগায়, কপালে মুক্ত দানার ন্যায় বিন্দু মিত্র ঘামের অস্তিত্বের দেখা মিলেছে। ছেলেটার পেশিভুল শক্তপোক্ত দেহে জড়ানো শার্টটাও ঘামে ভিজে লেপটে রয়েছে দেহের সাথে। সকলে আরুষকে এই অবস্থা দেখে কিঞ্চিত চকিত হলো। পৃথা অবাক কণ্ঠেই বলল, এ কি আরুষ ভাই, আপনার এই অবস্থা কেন? মনে হচ্ছে কোনো দৌড় প্রতিযোগিতা থেকে দৌড়ে এসেছেন। আরুষ ঢোক গেল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, তার থেকে কম কিছু করিনি।
পুরো 2 কিলোমিটার রাস্তা দৌড়ে এসেছি। আরুষের কথা শেষ হতে না হতেই ইরা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ালো আরুষের সম্মুখে। তারা দিয়ে বলল, পানিটা খেয়ে নিন আনুষ ভাই, তারপর কথা বলবেন। ইরার কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো আরুষ। ওষ্ঠে ফুটে উঠল তার সূক্ষ্ম হাসির রেখা। যাক, এত দূরে একটু তো উপকার পাওয়া গেল। আরুষ ত্বরিত গতিতে সোজা হয়ে দাঁড়ালো। ইরার হাত থেকে পানির গ্লাস নিতে নিতে বলল, ধন্যবাদ। ওই যে পানি খুশি হয়ে পানি নিল, ওই পর্যন্তই। সে পানি আর খাওয়া হলো না বেচারার। তার আগে তুর্য ঝড়ের গতিতে এসে পানির গ্লাসটা ছিনিয়ে নিল আরুষের হাত থেকে। অতঃপর সেই হতে আবার 1 বোতল মিনারেল ওয়াটার ধরিয়ে দিল। ইরার পানে তাকিয়ে বলল, আরুষ আবার মিনারেল ওয়াটার ছাড়া খায় না, ওর গলায় অ্যালার্জি আছে তো তাই। আরুষের চেহারা অসহায় ভাব ফুটে উঠল। তুর্য যে ইচ্ছে করে তার সাথে এমনটা করেছে তা বুঝতে বাকি নেই তার। না পারছে ছেলেটা কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। এই প্রথম সে নিজের প্রেয়সীর হাতে একটু কিছু পেয়েছিল, তাও সহ্য হলো না এই লোকটার। আরুষ রাগে দুঃখে মিনারেল ওয়াটারের বোতল খুলে গলায় পানি ঢাললো। মনে মনে তুর্যকে অভিশাপ দিয়ে বলল, অন্যের প্রেমে ব্যাগলা দিস তো, দেখবি তোর বউ তোকে পাত্তা দিবে না। রাত নেমেছে ধরণীতে। দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে গিয়েছে অনেক আগেই। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আজ আর নিজের কাজে যায়নি। বেশ অনেকটা দিন পর আজ একটু ব্যস্তহীনভাবে সময় কাটাতে চাইছিল বউয়ের সাথে। কিন্তু সে কপাল কি আর তার আছে? সে ঘরে বসে রয়েছে বউয়ের সাথে একটু একাকী সময় কাটানোর জন্য, আর তার বউ বাইরে বাড়ির মানুষের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ওই যে বসার কক্ষ থেকে হাসাহাসির আওয়াজ শোনা যাচ্ছে। তুর্যের মেজাজ গরম হলো। বাড়ির লোকজন তো তার কথা ভাবেই না, আর তার বউটাও না। তুর্য গলা উঁচু করলো, চওড়া গলায় ডাক দিল, পৃথা, পৃথা। তুর্য ডাকতে না ডাকতেই এক মুখ কফি হাতে কক্ষে প্রবেশ করলো পৃথা। তুর্যের পানে কফির মগ এগিয়ে দিতে দিতে বলল, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? বাড়ির মানুষ শুনে কী বলবে? তুর্য কফির মগটা হাতে নিল, থমথমে কণ্ঠে বলল, আমি যে বাড়িতে আছি সে খেয়াল আছে তোমার? কই এতদিন পর স্বামী বাড়িতে, আমার চারপাশে একটু ঘুরঘুর করবে, আমাকে জ্বালাবে তা না, কোথায় না কোথায় গিয়ে বসে আছো। বসার রুমে ছিলাম সবার সাথে। তুর্য কফির মগে চুমুক দিতে দিতেই বলল, তা আমি জানি। পৃথা কিঞ্চিত সময় চুপ রইল, একটু উসখুস করে বলল, আপনার সাথে একটা কথা ছিল। কি? আমি রাঁচি আব্বু আম্মুর কাছে যেতে চাইছিলাম একটু। থামল পৃথা, আবার বলল, কিছুদিন পরেই তো টেস্ট পরীক্ষা, তারপর এইচএসসি। এরপর আর সময় পাবো না যাওয়ার, তাই এখনই আপনি যদি একটু দিয়ে আসতেন ভালো হতো। তুর্য থমকে গেল, গোল গোল দৃষ্টিতে তাকালো পৃথার পানে। হতবাক কণ্ঠে বলল, এখনো অবধি আমার বউকে চুমু খাওয়াও হলো না, বউর সাথে বাসর করা হলো না, এর মধ্যে বউ বাপের বাড়ি যেতে চাইছে? পৃথা এক রাশ বিরক্ত নিয়ে তাকালো তুর্যের পানে, নাক মুখ কুচকে বলল, আপনি কি ভালো হবেন না? সব সময় শুধু বাজে কথা। তুর্য হাতের কফির মগটা পাশের টেবিলে রাখলো। ওই কফির স্বাদ পৃথার বাপের বাড়ি যাওয়ার কথা শুনে উড়ে গেছে। তুর্যের মুখশ্রী থমথমে হলো। গম্ভীর কণ্ঠে বলল, সে তুমি যাই বলো না কেন, বাসর ছাড়া আমি আমার বউকে ছাড়ব না। তার উপর আবারও বাড়িতে সব রাজাকার আল বদর আল শামসে ভরপুর। পরবর্তীতে যদি ওরা জোর করে আমার বউকে আটকে রাখে, তখন কি হবে আমার? পৃথা ভ্রু কুচকালো। তুর্যের কথাগুলো সে গুরুত্বের সাথে নিবে নাকি লাগাম ছাড়াভাবে নিবে ঠিক বোধগম্য হলো না। লোকটা গুরুত্বপূর্ণ কথাতেও যে ধরনের শব্দের ব্যবহার করে, তাতে তা গুরুত্বপূর্ণের তালিকায় ফেলা যায় না। পৃথা এগিয়ে গিয়ে বিছানার উপরে বসলো। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, তাদের জোর করে আমাকে আটকে রাখার প্রয়োজন হবে না, আমি নিজেই আসবো না আর এখানে। একটা অসভ্য নির্লজ্জ পুরুষ। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়। ভাবলেশীন ভাবে জবাব দিল, আগে একটু যাই, তোমার বাপের বাড়িতে যেতে দেওয়ার ইচ্ছে ছিল, এখন তাও নেই। বাপ মা ভাইদের দেখার ইচ্ছে হলে বলো, তাদের খবর দিচ্ছি এখানে আসার জন্য, কিন্তু তোমাকে ও বাড়ি পাঠিয়ে আবার বৌহারা হওয়ার ঝুঁকিটা আমি আপাতত নিতে চাইছি না। পৃথা বিষণ্ণ ভরা দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। ম্লান কণ্ঠে বলল, সেদিন হুট করে অভিমানের বশে আপনার সাথে চলে এসেছিলাম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো থেকে বিদায় পর্যন্ত আনেনি, কারোর সাথে আর কথাও হয়নি। তাছাড়া ইদানিং বাবা মা আর ভাইয়াদের জন্য আমার মনটা কেমন করছে, ভীষণ কষ্ট হচ্ছে। কতদিন দেখি না বাবা মা আর ভাইয়াদের। তুর্যের কণ্ঠস্বর নরম হলো। এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে। কোমল কণ্ঠে বলল, আমার কাজের চাপটা একটু কমুক, ছুটি পাই, তারপর তোমাকে নিয়ে রাজশাহী যাবো বউ, ততদিন একটু ধৈর্য ধরো। পৃথাও আর তেমন কথা বাড়ালো না বিষয়টা নিয়ে। চোটপাট কিংবা জোর জবরদস্তি করলো না। এই কয়েকদিন তুর্যের ব্যস্ততা সে দেখেছে। রাত নেই দিন নেই ছেলেটা নিজের কাজের পেছনে ছুটেছে সর্বক্ষণ। যদিও পৃথা বলতে পারত যে আপনার যাওয়ার দরকার নেই, অন্য কেউ দিয়ে আসুক, কিন্তু পৃথার হৃদয় এই বাক্যে সায় দেয়নি। ইদানিং তার সবচেয়ে বড় অভ্যাস তুর্য নামক পুরুষটা। মানুষটাকে ছাড়া এক মুহূর্ত যেন বহু বছর মনে হয় পৃথার। এই যে আগে তুর্যের যে উদ্ভট কথাগুলোর জন্য বিরক্ত হতো, এখন সেই কথাগুলোই ভালো লাগে। সারাদিনের হাজারটা চিন্তা ক্লান্তি তুর্যের ওই উদ্ভট কথাগুলোর সম্মুখে এসে ফিকে পড়ে যায়।
প্রাণ খুলে তখন হাসতে ইচ্ছে হয়। পৃথার ছোট্ট হৃদয়টা তুর্য নামক ওই বলিষ্ঠ পুরুষটাকে আজকাল অনুভব করে। মেয়েটার বয়স কম, বাবা মা ভাইরা কখনো তাকে পুরুষ সান্নিধ্যে যেতে দেয়নি, ততটা সব সময় আগলে রেখেছে। হয়তো ছোটবেলার ওই বিয়েটার কারণেই তারা পৃথাকে নিয়ে ভয়ে ছিল, তাই এতটা শাসনে রেখেছিল। সে যাই হোক, এক কথা বলা যায় তুর্যই তার জীবনে আসা ভালোবাসাময় প্রথম পুরুষ, যার সাথে মেয়েটা এতটা প্রেমময় বাক্যালাপে জড়িত হয়েছে, এতটা কাছাকাছি এসেছে, যার দরুন তুর্যের প্রতি পৃথার অনুভূতি তৈরি হতে সময় নেয়নি বেশি। তাছাড়া বিয়ে নামক এক পবিত্র বন্ধন তো রয়েছেই, যে বন্ধনের জেরে বিয়ে না মেনে বিয়ের আসর ত্যাগ করে এত বছর দূরে থেকে ফিরে আসতে হয়েছে তুর্যকে। সে বন্ধনের টান পৃথার মধ্যেও তো আছে। ইদানিং পৃথার মন তুর্যের ভালো মন্দের জন্য চিন্তা করে, তুর্যের জন্য উতলা হয়, তুর্যকে একটা নজর দেখার জন্য ছটফট করে, মানুষটাকে একটাবার জড়িয়ে ধরার জন্যও ছটফট করে। আচ্ছা, এই অনুভূতির নাম কি? এই অনুভূতি কি তবে ভালোবাসা? জানে না পৃথা, তবে সে এইটুকু জানে তুর্য নামক ওই পুরুষটার মধ্যে সে বাজেভাবে আটকে গেছে, তাকে ছেড়ে বের হওয়ার আর উপায় নেই। পৃথার ভাবনার মধ্যে তুর্য হঠাৎ চেঁচিয়ে উঠল, বুকে হাত দিয়ে চিৎকার করে বলল, আমার ভীষণ বুকে ব্যথা হচ্ছে বউ। পৃথা চমকালো, ঘাড় ঘুরিয়ে তাকালো তুর্যের পানে। ছেলেটাকে বুকে হাত দিয়ে থাকতে দেখে হৃদয় কাঁপল। এই মাত্রই তো একদম ঠিক ছিল লোকটা, কত কি বলল, এর মধ্যে হঠাৎ কি হলো? অস্থির হলো পৃথা, বিচলিত কণ্ঠে বলল, বেশি ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে দেখি, আমাকে দেখান। তুর্য বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল, জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমার বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে বউ, হার্টের মধ্যে কেমন একটা করছে। থামলো তুর্য, নিঃশ্বাস আটকে থেমে থেমে আবার বলল, উফ, কি চিনচিনে ব্যথা হচ্ছে বুকের মধ্যে, দম বন্ধ হয়ে আসছে, আমি বোধহয় আজকেই শেষ। শেষ মানে কি? পৃথা আরও অস্থির হলো, দুমড়ে মুচড়ে উঠল তার ছোট্ট কলিজাটা। সত্যি যদি হার্ট অ্যাটাক করে মানুষটা, তখন কি হবে? আজকাল তো আর রোগ শোকের কোনো বয়স নেই, যখন ইচ্ছে হানা দেয়। পৃথার ভয় জাগলো, হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠল মেয়েটা, ব্যাকুল হয়ে বলল, আপনার কিছু হবে না, আমি এখনই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, একটু অপেক্ষা করুন। কথাটা বলে পৃথা তড়িঘড়ি করে নামতে শুরু করলো বিছানা থেকে। তুর্য তৎক্ষণাৎ পিছন থেকে হাত টেনে ধরল মেয়েটার, আগের ন্যায় বুকে হাত দিয়ে বলল, কারো কাছে নিতে হবে না, তুমি শুধু আমার ঠোঁটে একটা গাঢ় চুমু খাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরক্ষণে পুরো ঘটনা মস্তিষ্কে হানা দিতে চোখ মুখ শক্ত হয়ে উঠল। তার মানে এই লোকটা এতক্ষণ নাটক করছিল তার সাথে, আর সে কতটা ভয় পেয়েছিল। এখনো বুকটা কাঁপছে দুরু দুরু। পৃথার রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পেয়ে গেল। লোকটা এতটা বর্বর কেন? ছলছল করে উঠল মেয়েটার চোখ দুটো। তুর্য চমকালো, পৃথার চোখে পানি কেন? সে কি কোনোভাবে পৃথাকে কষ্ট দিয়ে ফেলেছে? বিচলিত হলো তুর্য, দ্রুত নিজের অভিনয় বাদ দিয়ে উঠে বসল সে, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদছ কেন? পৃথা তুর্যের নিকট থেকে দূরে সরে গেল, দুই হাতের উল্টো পিঠে চোখ মুছল নিজের, অভিমানী কণ্ঠে বলল, আপনার সাথে আর কোনো কথাই নেই আমার, আপনি আপনার মতো থাকুন আর আমি আমার মতো। আপনাকে বিশ্বাস করার ভুল হয়েছে, একটা মিথ্যাবাদী শয়তান লোক। তুর্য বোধহয় বুঝলো পৃথার কথাগুলোর মানে। সে এগিয়ে গেল মেয়েটার পানে, মেকি হেসে বলল, তুমি কি সবটা সত্যি ভেবে নিয়েছিলে? আমি তো মজা করছিলাম, সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা উত্তেজিত হয়ে পড়বে। পৃথা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে, অভিমানী কণ্ঠে বলল আবার, আপনাকে কিছু বুঝতে হবে না, শুধুমাত্র দূরে থাকুন আমার থেকে, আর কথাও বলবেন না আমার সাথে। তুর্য হাসল, স্ত্রীর অভিমানে তার বিচলিত হওয়ার কথা থাকলেও প্রশান্তি অনুভব করল। পৃথা তাকে নিয়ে ভেবেছে, তার একটু অভিনয়ে দিশাহারা হয়েছে, এর থেকে সুখকর আর কি হতে পারে? পৃথার কথা অনুযায়ী নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালো না তুর্য, বরং নিজের দুই হাত বাড়িয়ে শক্তভাবে জড়িয়ে ধরল স্ত্রীকে, আদরে কণ্ঠে বলল, তোমার থেকে দূরে সরে থাকা এই জীবনে হয়তো আমার সম্ভব নয় বউ, আর কথা না বলে থাকা তো অসম্ভবের উপরেও অসম্ভব। আমার বউয়ের সাথে আমি কথা না বলে কিভাবে থাকবো? অভিমানের মধ্যে প্রিয় মানুষটা সান্নিধ্য পেলে অভিমান প্রথম পর্যায়ে বাড়ে, বই কমে না। পরবর্তীতে হয়তো প্রিয় মানুষের আদর ভালোবাসায় একটু একটু করে কমে যায়। পৃথার অভিমানটাও ঠিক তেমন আকারেই ধারণ করলো। হাত চালিয়ে তুর্য থেকে ছাড়িয়ে নিতে চাইল নিজেকে, তুর্য ছাড়ল না। হুট করে সে প্রশ্ন করে বসল, ভালোবাসো আমায়? পৃথা থমকে গেল, হৃদয় কম্পন ধরল তার। ভালোবাসা? সত্যি কি সে ভালোবাসে তুর্যকে? যদি ভালো নাই বাসত, তবে তার হৃদয়ে তুর্যকে নিয়ে এই অনুভূতিগুলো কিসের? পৃথার চোখ তুলে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে চুমু খেলো স্ত্রীর ললাটে, মৃদু কণ্ঠে আবার শুধালো, ভালোবাসো আমায়? পৃথা ড্যাব ড্যাব করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তুর্যের পানে, অতঃপর ওষ্ঠ ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু বলতে আর পারল না। তার আগে বিছানায় ফেলে রাখা তুর্যের মোবাইলটা বেজে উঠল প্রবল ঝঙ্কার তুলে। তুর্য বিরক্ত হলো,
বউর সাথে এত সুন্দর একটা মুহূর্তে আবার কে বিরক্ত করে? অবশ্য সবসময় এমনই হয়, পোড়া কপাল তার। বউয়ের একটু সান্নিধ্যে গেলে পুরো পৃথিবী বিপক্ষে চলে যায়। তার জীবনের একটু ভালো মুহূর্ত সহ্য হয় না কারো। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়েই নাম্বার না দেখেই কলটা ধরল সে। পৃথার পানে দৃষ্টি রেখেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যের। পৃথাকে ধরে রাখা হাতটাও আলগা হলো। গম্ভীর কণ্ঠে বলল, আসছি আমি। কথাটা বলে কল কাটল তুর্য। পৃথাকে ছেড়ে উঠে দাঁড়ালো সে। বাসায় পরা টি শার্ট আর ট্রাউজার শরীরে নিয়ে পা বাড়ালো বাইরের দিকে। যেতে যেতে পৃথাকে বলল, আমার আসতে দেরি হতে পারে, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আগে কখনো পৃথা পিছু না ডাকলেও আজ কেন যেন মেয়েটা পিছু ডাকলো তুর্যের। হুট করেই বলল, শুনুন। তুর্য থমকে দাঁড়ালো, পিছু ফিরে বলল, বলবে কিছু? এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। ইতস্তত করে বলল, তাড়াতাড়ি ফিরবেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। তুর্যের হৃদয়ে শিহরণ জাগল, প্রশান্তিতে ভরে উঠল মন প্রাণ। এতদিন প্রতিবার কাজে বের হওয়ার আগে পৃথার মুখ থেকে যে বাক্যটা শোনার জন্য ছটফট করতো সে, আজ ঠিক সে বাক্যটাই শোনার সৌভাগ্য তার হলো। পৃথার কথার পরিপ্রেক্ষিতে তুর্যের ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, অপেক্ষা করার প্রয়োজন নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যেও তুমি। কিন্তু শেষ পর্যন্ত এই বাক্যটা কণ্ঠে ধারণ করতে হৃদয় সায় জানালো না। হৃদয় চাইলে পৃথা তার অপেক্ষায় থাকুক, নিজের কাজ শেষে বাড়ি ফিরে বউটাকে তার অপেক্ষারত থাকতেই দেখুক। তুর্য আবার পিছন ঘুরে এগিয়ে এলো পৃথার পানে। একটু ঝুঁকে মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আসছি আমি। কথাটা বলেই পরপর কক্ষ থেকে বেরিয়ে গেল তুর্য। আর পিছু ফিরে তাকালো না। বাড়ি থেকে বের হতে হতে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো। স্ক্রিন ঘেটে কল লাগালো আরুষকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ওদিকের কি অবস্থা আরুষ? ওপাশ থেকে আরুষের বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। কোনো প্রকারে ছেলেটা নিজের কণ্ঠনালী ভেদ করে বলল, অবস্থা ততটা ভালো নয় স্যার, ইতিমধ্যে আমাদের 5 জন কর্মী বাজেভাবে আহত হয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। ছোট করে বলল, আসছি আমি, ততক্ষণ ওদিকটা সামলে রাখ। কল কাটল তুর্য। দ্রুত নিজের গাড়ি বের করে চেপে বসল তাতে। চোখ মুখ শক্ত রেখে ছুটে চলল গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হলো। রাতের গভীরতা বাড়ল আরও। সেই সাথে দিনের আলোয় ঘেরা উজ্জ্বল প্রকৃতি যেন কালো আধারে ঢাকা পড়ল। সেই আধারময় রজনীকে অপেক্ষার কাতরে ফেলে তুর্য তার গাড়িটা দাঁড় করালো গাছপালায় ঘেরা এক জঙ্গলের সম্মুখে। এমনি দিনের আলোয় এই পুরো জঙ্গল নীরব নিস্তব্ধ হয়ে পড়ে থাকলেও রাতের আধারে তা জমে ওঠে, পরিণত হয় মাদক, ইয়াবা, গাঁজা, হিরোইন ব্যবসায়ীদের আখড়ায়। রাতের আধারে কালো জগতের রমরমা ব্যবসা চলে এখানে। আর এই কালো জগতের মূল হোতা ছিলেন শাহিন মির্জা। তাকে 304 ডিগ্রিতে যখন ডিম থেরাপি দেওয়া হলো, তখন নিজ থেকে এই আস্তানার কথা স্বীকার করেছেন কর্তৃপক্ষের নিকট। আরুষও তথ্যটা পাওয়ার পর সময় ব্যয় করেনি। নিজ দায়িত্ব পালনে নিজেদের বাহিনীর স্বল্প কিছু জনবল নিয়ে এসেছিল অপরাধীদের ধরার নেশায়। কিন্তু বুঝতে পারেনি শাহিন মির্জা ধরা পড়ার পরে এরাও আগে থেকে হিংস্রতা নিয়ে তৈরি হয়েছিল। নিজেদের বাঁচানোর তাগিদে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই আরুষ তার বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সাথে সাথে জঙ্গল উপস্থিত দুরাত্মাও পাল্টা আক্রমণ চালায় তাদের উপর। রাতের আধারকে কাজে লাগিয়ে জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, যার দরুন আরও বিপাকে পড়তে হয়েছে আরুষকে। রাতের আধারের সুযোগ নিয়ে কে কোথা থেকে আক্রমণ করছে তাও বুঝে উঠতে পারছে না ঠিক। তাই তো শেষ পর্যন্ত উপায় না পেয়ে কল করেছিল তুর্যকে। তুর্য নিজের গাড়ি থামানোর সাথে সাথে আরও কয়েকটা গাড়ি এসে থামলো তার গাড়ির পেছনে। সেখান থেকে প্রশাসনিক খাকি পোশাক পরিহিত বেশ কিছু জনমানবের আবির্ভাব ঘটল। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো চারপাশে। আদেশে সরে বলল, জঙ্গলের চারদিক থেকে ঘিরে ফেলুন, একটাও যাতে এ জঙ্গল থেকে বেরিয়ে পালাতে না পারে। থামল তুর্য। পরপর আবার আদেশে সরে বলল, বাকিরা আমার সাথে আসুন। নিজের কথা শেষ করে সম্মুখ পানে অর্থাৎ জঙ্গলের ভেতর দিকে পা বাড়ালো তুর্য। সাথে সাথে আদেশ মোতাবেক তার সাথে আসা বাহিনীর অধিকাংশ সদস্যরা ছড়িয়ে পড়তে শুরু করলো জঙ্গল জুড়ে, আর বাকিরা পিছু নিল তুর্যের। ইতিমধ্যে আরুষদের সাথে যুদ্ধ চালিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সন্ত্রাসী দল। তার উপর আবার তুর্যের নিয়ে আসা অতিরিক্ত বাহিনী পরিস্থিতিতে নিজেদের অনুকূলে আনতে সময় লাগেনি বেশি। এতক্ষণ আরুষ যাদের নিয়ে বিপাকে ছিল, তুর্য এসে অল্প সময় একটাকে ধরে বসিয়ে দিয়েছে। তবে এইটুকুতেই কি বিপদ শেষ তাদের? হয়তো শেষ নয়। তুর্য জঙ্গলের মধ্য বরাবর দাঁড়িয়ে তাদের হাতে ধরা পড়া সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছিল কিছু। তাদের এই কালো ব্যবসা সম্পর্কে টুকটাক তথ্য নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল উপস্থিতভাবে। আরুষও তার পাশে দাঁড়িয়ে দেখছিল চারদিকটা। হঠাৎ জঙ্গলের এক ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সন্ত্রাসীদের মধ্যে লুকিয়ে থাকা একজন। কেউ কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসী রোগা পটকা ছেলেটা তার এক হাত দ্বারা পেছন থেকে চেপে ধরল তুর্যের গলা, আর অন্য হাতে বন্দুক নিয়ে ধরল তুর্যের কপালে।
হড়বড়িয়ে বলল, আমাদের লোকগুলোকে এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দে, নয়তো গুলি করে এটার খুলি উড়িয়ে দেব। আকস্মিক এমন আক্রমণে চমকে গেল উপস্থিত সকলে। কোনো লুকিয়ে থাকা সন্ত্রাসী যে হুট করে এভাবে তাদের স্যারের উপরে আক্রমণ করে বসবে তা কেউ কল্পনাতেও আনতে পারেনি। বাহিনীর সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তেই। এক প্রকার ভয় দিশাহারা হয়ে সকলে বন্দুক তাক করল ওই দুরাত্মা সন্ত্রাসীর পানে। আরুষ ঢোক গিলল। সন্ত্রাসীর পানে নিজের হাতে থাকা বন্দুকটা ধরে রেখেই বলল, স্যারকে ছেড়ে দে, নয়তো তোর প্রাণ নিয়ে ফেরা হবে না বলে দিলাম। ছেলেটা যেন আকাশের চাঁদ পেল। যাক, শেষ পর্যন্ত একটা ভালো কাজ তো করেছে। ধরেছে তো ধরেছে, এদের বসকেই ধরেছে। এই বসকে পুঁজি করে এই যাত্রা বাঁচা যাবে হয়তো। বসের প্রাণের ভয়ই এরা তাদের ছেড়ে দিবে। ছেলেটা ভেতরে ভেতরে আরও সাহস পেল। শক্ত করে চেপে ধরল তুর্যের গলা। সকলকে শাসিয়ে বলল, বন্দুক নিচে নামা, নয়তো ভালো হবে না কিন্তু। তোদের বসের জীবনের শেষ ঘন্টা এখানেই বাজিয়ে দেব। কে কিছু বলা বা বন্দুক নিচে নামানোর আগেই চেঁচিয়ে উঠল তুর্য। কটমট করে বলল, এই বেয়াদব, এভাবে গলা জড়িয়ে ধরেছিস কেন? তুই কি আমার বউ লাগিস নাকি হতচ্ছাড়া? গলা ছাড় বলছি। থামল তুর্য। নাক মুখ কুচকে আবার বলল, তোর মতো রোগা পটকা বলদ শিয়ালকে বিয়ে করতে যাব কোন দুঃখে আমি? আমার কি রুচির দুর্ভিক্ষ লেগেছে নাকি? আমার ঘরে সুন্দরী বউ আছে, আর আমার গলা ধরার অধিকারও একমাত্র তার। গলা ছাড় বলদ শিয়াল। এমন একটা ভীতিকর পরিস্থিতিতেও তুর্যের এহেন লাগাম ছাড়া কথায় ভরকে গেল সবাই। এই পরিস্থিতিতেও এমন কথা কারো কণ্ঠে আসতে পারে ধারণা ছিল না কারো। কেউ হাত থেকে বন্দুক ফেলবে কি? এমন কঠিন মুহূর্ত এসেও তুর্যের এমন বেফাস কথায় আহমক বন্যে দাঁড়িয়ে রইল সকলে। সন্ত্রাসী নামধারী ছেলেটাও প্রথমে ভরকে গিয়েছিল কিঞ্চিত পরিমাণে, তবে পরক্ষণে নিজেকে সামলে নিল সে। তার এখন এই একটাই বাঁচার পথ। ভরকে গিয়ে এই পথও যদি হারিয়ে ফেলে তবে সারা জীবন অন্ধকার এক কুঠুরিতে কাটাতে হবে, আর নয়তো মরতে হবে। ছেলেটা ঢোক গিল। নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলল, একদম চালাকি নয়, আমার সাথে চালাকি করছিস? তুর্যের চোখ মুখে নিরীহ আবা ফুটে উঠল। ঠোঁট উল্টে বলল, আমার শাশুড়িকে তোর সাথে বিয়ে দিয়ে ওই রাজাকার শ্বশুরটাকে বৌছাড়া করব। আমার শ্বশুরের পয়দা করা দুইটা সার আলবদর আল শামস সহ সব সম্পত্তিও তোর নামে লিখে দেব। তবুও আমার গলা ছাড়। আমার বউ এমনি ভয়ঙ্কর ধাঁচের মহিলা, তুই আমার গলা ধরেছিস জানতে পারলে আমার গলায় টিপে দেবে। থামল তুর্য। অনুনয় সুরে আবার বলল, বন্দুক মাথায় একটা কেন, 5টা ধর। তবুও ভাই, গলাটা এখন ছাড়। এই কঠিন এক মুহূর্তে এসেও এমন প্রহসনমূলক বক্তব্য। তুর্যের এহেন লাগাম ছাড়া কথা শুনে আরুষের ইচ্ছে হচ্ছে এই জঙ্গলেরই কোনো এক শক্তপোক্ত গাছের সাথে নিজের মাথাটা টাক মেরে দ্বিখণ্ডিত করে ফেলতে। এটা মানুষ নাকি ভিনগ্রহের কোনো প্রাণী? না, এই লোক ভালো হবে না কোনোদিন। যদি ভালো হতো তবে এমন একটা সময় এসেও এই ধরনের কথা বলতে পারতো না। আচ্ছা, এর কি নিজের জীবনের মায়াও নেই? পরিবারের চিন্তা নেই? না, এখন তাকে কিছু করতে হবে, নয়তো যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। যতই হোক তুর্য তার স্যার, এতদিন এই লোকটার সাথে আছে। যতই রাগ, অভিমান, বিরক্তি থাকুক না কেন, ভালোবাসাও আছে। আরুষ অধৈর্য ভঙ্গিতে আশেপাশে তাকালো। জঙ্গলের মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মধ্যে একখানা মোটা লাঠি চোখে পড়ল তার। সকলের অগোচরে সেই লাঠিটা হাতে তুলে নিল আরুষ। অতঃপর খুব সাবধানে লাঠি হাতে গিয়ে দাঁড়ালো তুর্য এবং ওই সন্ত্রাসীর পেছনে। এর মধ্যে তুর্য আবার চেঁচিয়ে উঠল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না না, তুই আমার মাথায় বন্দুকও ধরতে পারিস না। বউর সাথে এখনও আমার বাসর সারা হয়নি। 20-25টার মতো টিয়া পাখির ছানার মতো বাচ্চাও পয়দা করা হয়নি। আমাকে এখনই মেরে ফেলতে পারিস না তুই? বন্দুক নিয়ে দূরে সর, হতচ্ছাড়া। সন্ত্রাসী ছেলেটা তুর্যের কথা ভরকাবে না করেও ভরকে গেল। নিজের মাথায় বন্দুক নিয়ে এমন অদ্ভুত সব কথা কেউ বলতে পারে? তুর্যের কথায় হামক বনে গেল ছেলেটা। হাত আলগা হলো বেচারার। আর এই সুযোগটা এই কাজে লাগালো তুর্য। সময় ব্যয় না করে তাৎক্ষণিক কুস্তিগিরিদের ন্যায় বাহু চেপে ধরল সন্ত্রাসী ছেলেটার। নিজের মাথার উপর থেকে তুলে এনে আশ্রে ফেলল সম্মুখে মাটিতে। এদিকে একই সময় আরুষের সন্ত্রাসী ছেলেটার মাথার উপরে আঘাত হানল হাতের মোটা লাঠিটা দ্বারা। কিন্তু হায়, ছেলেটা সরে যাওয়ায় আঘাতটা গিয়ে লাগলো তুর্যের মাথায়। বাড়িটা বেশ জোরে সোরে লেগেছে। মুহূর্তে ঝিমঝিম করে উঠল বেচারার মাথাটা। চোখের সম্মুখে ঝাপসা হয়ে যেতে শুরু করলো ধীরে ধীরে। সম্মুখে ফেলা সন্ত্রাসীটাকে তার বাহিনীর লোকদের পাকড়াও করতে দেখে মাথাটা চেপে ধরল তুর্য। ঢুলু ঢুলু পায়ে তাকালো পেছন ফিরে। আবছা দৃষ্টিতে দেখল লাঠি হাতে ব্যাককালেনে দাঁড়িয়ে আছে আরুষ। নিমিষে চোয়াল শক্ত হয়ে এলো তুর্যের। দাঁতে দাঁত চেপে বলল, একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নেব মীর জাফরের বংশধর। কথাটা বলে মাটিতে লুটিয়ে পড়ল তুর্য। আরুষ আটকে উঠল। আহাম্মকে নেয় একবার তাকালো হাতের মোটা লাঠিটার পানে, আর একবার তাকালো মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে থাকা তুর্যের পানে। এটা সে কি করে ফেলল? ভালো করতে গিয়ে হলো খারাপ।
রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পাচ্ছে বেচারার। তার সাথেই কেন সবসময় এমন হয়? লজ্জা সকলের সম্মুখে এখন কাঁদতেও পারছে না। এখানে এত বড় প্রশাসনিক বাহিনী, সন্ত্রাসীদের সম্মুখে কান্না করা তার মতো এক অফিসারকে মানায় না। আরুষ হাতে লাঠি ফেলে দিল, দ্রুত দৌড়ে গেল তুর্যের নিকটে। সকলকে আদেশ দিল সন্ত্রাসীদের গাড়িতে তুলতে আর তার সাথে তুর্যকে ধরে গাড়িতে তুলে দিতে। লোকটাকে হাসপাতালে নিতে হবে এখনই। যদিও সুস্থ হয়ে আরুষের জীবন নিয়ে টানাটানি লাগাবে, তার জন্য তো আর এভাবে ফেলে রাখা যাবে নাকি? তাছাড়া দোষটাও আরুষের। তার একটু খেয়াল করে সাবধানতা অবলম্বন করে আঘাত করা উচিত ছিল। এমন এক ব্যাককেলমূলক কাজ অন্তত তার দ্বারা মানায় না। আরও সময় ব্যয় করেনি। তুর্যকে নিয়ে অতি দ্রুত শহরের এক নামকরা হাসপাতালে ছুটে এসেছে, ভর্তি করেছে তাকে। আসার পথে গাড়িতেই তুর্যের পরিবারকে কল করে জানিয়েছে তুর্য সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ব্যাস সেই রাতেই পরিবারের সকলে মিলে হানা দিয়েছে হাসপাতালে। তাহমিনা বেগম ইতিমধ্যে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে পড়েছেন। যত যাই হোক, তার ছেলে তো তুর্য, নারী ছেঁড়া ধন তার। আর তাছাড়া তুর্যের সাথে যে ঝগড়া বিবাদটা সর্বদা লেগে থাকে, ওটা তো সত্যি সত্যি ঝগড়া নয়, ওটা তাদের মা ছেলেরই ভালোবাসার একটা অংশ। সকলের ভালোবাসা প্রকাশের ধরন তো আর এক হয় না, তেমনি তাদেরও মা ছেলের ভালোবাসা প্রকাশের ধরনটি একটু ভিন্ন। পৃথাও এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে লাগাতার। তুর্য দুর্ঘটনার কবলে পড়েছে এই সংবাদ শ্রবণেই তো মেয়েটার জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। বুকের ভিতরে থাকা কলিজাটা যেন দুমড়ে মুচড়ে উঠেছিল। এতদিন যে পুরুষের উপরে বিরক্ত ছিল, আজ সেই পুরুষকে হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠেছে মেয়েটা। ওই যে কথায় আছে না, মানুষ কাছে থাকলে মর্ম বোঝে না, দূরে গেলে ঠিক মর্ম বুঝে নেয়। পৃথা এতদিন যে তুর্যের মর্ম একটুও বোঝেনি তেমন নয়, সে এতদিনও বুঝেছে, তবে নিজের অনুভূতি সম্পর্কে সন্দিহান ছিল। তুর্যের জন্য তার ভেতরে জাগ্রত হওয়া অনুভূতিকে ঠিক কী নাম দেবে বুঝে উঠতে পারছিল না। তবে আজ তুর্যের এই দুর্ঘটনার পরে পৃথার সকল সংশয়, সকল সন্দেহ দূর হয়েছে। মেয়েটা বেশ বুঝতে পেরেছে সে ভালোবাসে তুর্যকে, ভীষণ ভালোবাসে। তুর্যকে হারিয়ে সে বাঁচতে পারবে না, কিছুতেই না। এই যে এখন তুর্যের এই সামান্য এক দুর্ঘটনাতেও হৃদয়ে ব্যথা উঠেছে পৃথার। নাজুক হয়ে উঠেছে মেয়েটা। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, ছুটে গিয়ে একবারের জন্য হলেও জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ওই তুর্য নামক পুরুষকে। কিন্তু আছে অসহায়, ভীষণ অসহায়। এতদিন তুর্য তাকে বারংবার কাছে টানতে চেয়েছে, অথচ সে ফিরিয়ে দিয়েছে। আর আজ সে নিজে তুর্যের কাছে যেতে চাইছে, কিন্তু পারছে না। পৃথার হৃদয় ব্যাকুল হলো। একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো তুর্যের কেবিনের সম্মুখে। কেবিনের স্বচ্ছ কাজ গলিয়ে তাকালো ভিতরে। সাথে সাথেই মেয়েটার হৃদয়টা ছটফটিয়ে উঠল, আখিদয় ভরে উঠল অশ্রুকণায়। সারাক্ষণ ছটফট করে সকলকে জ্বালিয়ে মারা ছেলেটা কেমন নিথর হয়ে শুয়ে আছে হাসপাতালে শুভ্র রঙা বিছানায়। যদিও ডাক্তার বলেছে তেমন গুরুতর চোট লাগেনি, কালকের মধ্যে সুস্থ হয়ে যাবে, কিন্তু মন যে মানছে না। সত্যিকার অর্থে ভালোবাসলে ভালোবাসার মানুষটার একটু ব্যথাও যে সহ্য করা কষ্টকর। পৃথা হাত উঠিয়ে আলতোভাবে রাখলো কেবিনের স্বচ্ছ কাচের উপরে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, ভালোবাসি প্রিয়। আরুষ হাসপাতাল করিডোরের এক কোণে দাঁড়িয়ে আছে নিশ্চুপভাবে। ভেতরে ভেতরে তীব্র অনুশোচনায় দগ্ধ সে। এমন একটা কাজ কিভাবে করল সে? এত বড় একজন দায়িত্ববান কর্মকর্তা হয়ে এইটুকু সাবধানতা তার অবশ্যই অবলম্বন করা উচিত ছিল। সে ঠিক কাকে মারছে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত ছিল। আজ তার হাতে লাঠির বদলে বন্দুকও তো থাকতে পারত। যদি সে নিজের বন্দুকটা চালাতো সন্ত্রাসীর উদ্দেশ্যে এবং সেই বন্দুকের গুলি লাগতো তুর্যের শরীরে, তখন কি হতো? যেখানে তাদের ডিপার্টমেন্ট তাদের বিন্দু বিন্দু বিষয়গুলোর উপরও লক্ষ্য রাখার জন্য প্রশিক্ষণ দেয়, সর্বক্ষণ চোখ কান খোলা রেখে চলতে শেখায়, সেখানে সে কিভাবে এত বড় একটা ভুল করে ফেলল? সে ভুলের অনুশোচনা তো আছেই, সাথে আরও যোগ হয়েছে তুর্যের ভয়। এ বেটা একবার সুস্থ হয়ে উঠলে তাকে অসুস্থ বানিয়ে ছাড়বে, তেজপাতা করে ছাড়বে আরুষের শান্তশিষ্ট জীবনটা। জ্ঞান হারানোর আগে তুর্যের বলা শেষ কথাটা বারবার স্মরণে আসছে আরুষের। একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নেব মির্জাফরের বংশধর। এই একটা বাক্য স্মরণে আসলেই তো আরুষের বুকটা দরফরে উঠছে। ভবিষ্যতে তুর্যের উদম কেলানি খাওয়ার ভয়ে জর্জরিত হয়ে পড়ছে বেচারা। আরুষের আকাশ পাতাল ভাবনার মধ্যে হঠাৎ ইরা এগিয়ে এলো তার পানে। কিছুটা অবাক কণ্ঠেই বলল, এই কি আরুষ ভাই, আপনার হাত কেটেছে কিভাবে? ইরার কণ্ঠে আরুষ নিজের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এলো। হাতের পানে তাকিয়ে চমকে উঠল সে। সত্যি তার হাত কেটেছে, কোণে থেকে বেশ অনেকটা ছুলে গেছে, রক্ত শুকিয়ে আছে হাত জুড়ে। হয়তো ওই জঙ্গলে সন্ত্রাসীদের আক্রমণ পাল্টা আক্রমণের সময় হয়েছিল, কিন্তু নিজেদের যুদ্ধ চালাতে চালাতে এদিকটা খেয়ালই করেনি। আর তারপর তো আবার তুর্যকে নিয়ে ছোটাছুটি, হাতের পানে তাকানোর দিকে খেয়াল আছে নাকি? তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, কণ্ঠটা স্বাভাবিক রেখেই বলল, ওই অ্যাক্সিডেন্টের সময় সম্ভবত কেটেছে। তুর্য স্যারের সাথে ছিলাম তো। এরা অস্থির হলো।
বিচলিত কণ্ঠে বলল, ইস কতখানি কেটেছে, আর আপনি কিনা সেই কাটা হাত নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। চলুন ডাক্তারের কাছে চলুন। আরও সাথে সাথে অসম্মতি জানালো ইরার এই প্রস্তাবে। জোরপূর্বক হেসে বলল, একটুখানি তো কেটেছে, এই এমনি সেরে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না। ইরা সাথে সাথে প্রতিবাদ করলো আরুষের কথার, বিরোধিতা করে বলল, এটা আপনার কাছে একটু কাটা, কতখানি কেটে গেছে, আবার বলছেন ডাক্তারের কাছে যাবেন না। চলুন বলছি। আরুষ তবুও বাধা দিচ্ছিল ইরাকে। শেষমেশ মেয়েটা উপায় না পেয়ে নিজের এক হাত বাড়িয়ে ধরল আরুষের ভালো হাতটা, শাসিয়ে বলল, আর একটা কথাও বলবেন না। আপনার হাত অল্প কেটেছে নাকি বেশি তা আমি বুঝে নেব, আপনি আসুন আমার সাথে। ইরার আকস্মিক এমন স্পর্শে কেঁপে উঠল আরুষ। এটাই তার প্রেয়সীর থেকে প্রথম স্পর্শ। কেমন শিহরণ জাগল হৃদয়ে। তার থেকেও ভালো লাগলো ইরার এই জোর করা, অধিকার দেখানো। আরুষের হৃদয়টা প্রশান্তিতে ছেয়ে গেল। ইরার উপরে আর একটা কথাও বলল না সে, শুধুমাত্র মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে চলল ইরার পিছু পিছু। মেয়েটা তাকে টেনে নিয়ে ঢুকলো এক কেবিনে। এত রাতে এই অল্প স্বল্প চিকিৎসার জন্য ডাক্তার খুঁজে না পাওয়া গেলে একজন নার্সের শরণাপন্ন হলো তারা। নার্স মহিলাটি তার চিকিৎসার সরঞ্জাম নিয়ে বসলো আরুষের পাশে। নিজের মতো করে ওষুধ লাগাতে শুরু করলো তার হাতে। তবে সেদিকে কোনো খেয়াল নেই আরুষে। সে এখনও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইরার পানে। আরুষকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো মেয়েটা। এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, সমস্যা কি? আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? অপ্রস্তুত হলো আরুষ। সাথে সাথে দৃষ্টিকে নত করলো সে। আমতা আমতা করে বলল, এমনি। ভোরের আলো ফুটেছে। রাতের নিস্তব্ধতা কাটিয়ে ব্যস্ত হয়ে উঠেছে পুরো শহর। তুর্যের জ্ঞান ফিরেছে মাত্রই। ঘুমের ইঞ্জেকশনের গুণে বেশ অনেকক্ষণ বেহুশের মতো পড়েছিল সে। জ্ঞান ফিরতে পিটপিট করে চোখ খুলল তুর্য। চোখের সম্মুখে দৃশ্যমান হলো হাসপাতালের শুভ্র রং ছাদটা। ছেলেটা তৎক্ষণাৎ আবার চোখ বন্ধ করে নিল। একটু নড়েচড়ে উঠতে অনুভব করলো ঘাড়ে ব্যথা হচ্ছে ভীষণ, আবার হাতের উপরেও ভারী ভারী কিছু ঠেকছে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে। আবার চোখ মেলতেই চোখের সম্মুখে ভেসে উঠল প্রেয়সীর ঘুমন্ত মুখশ্রী। পৃথা তার হাতের উপরে মাথা দিয়ে নিশ্চিন্তভাবে ঘুমিয়ে আছে। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। ঘাড়ে এবং হাতে ব্যথা অনুভব করলেও হাতটা আর সরালো না সে। নিজ স্ত্রীকে একটু শান্তিতে ঘুমাতে দেওয়ার জন্য হাতটা আরও ছড়িয়ে দিল, আর অন্য হাত দ্বারা বিলি কেটে দিতে শুরু করলো স্ত্রীর চুলের ভাঁজে। এর মধ্যে একজন নার্স সকালের চেকআপের উদ্দেশ্যে ঢুকলেন কেবিনের দরজা থেকে। তুর্যকে চেয়ে থাকতে দেখি সে হাসি মুখে বললেন, উঠে গেছেন? এটুকু বলতেই তাকে হাত উঠিয়ে থামিয়ে দিল তুর্য। ফিসফিসিয়ে বলল, আস্তে কথা বলুন, আমার স্ত্রী ঘুমাচ্ছে। নার্স মহিলাটি হাসলেন। তিনিও তুর্যের মতো ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, স্ত্রীকে ভালোবাসেন ভীষণ? তুর্য লাজুক হাসল। উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, নার্স মহিলাটি আর কথা বাড়ালেন না। নিজের মতো করে তুর্যের চেকআপ করে চলে গেলেন কেবিন থেকে। তবে কেবিনে চুপ থাকলেও কেবিনের বাইরে গিয়ে আর চুপ রইলেন না। তুর্যের বাড়ির সকলকে জানিয়ে দিলেন তুর্যের জ্ঞান ফেরার কথা। ব্যাস, আর কে শোনে কার কথা? আরুষ ব্যতীত সকলে হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করলো তুর্যের কেবিনে। সকলের টুকটাক শব্দ কর্ণে পৌঁছাতে ঘুম ভেঙে গেল পৃথার। সাথে সাথে মেয়েটার লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। রাতে খুব বড় মুখ করে সবাইকে বলেছিল সে তুর্যের কাছে থাকবে, স্বামী সেবা করবে, অথচ সেই কিনা ঘুমিয়ে পড়ল। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল। ওয়াশরুমের দোহাই দিয়ে দ্রুত কেটে পড়ল সকলের সম্মুখ থেকে। পৃথা চলে যাওয়ার সাথে সাথে তুর্য কটমট করে তাকালো সকলের পানে। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, সব শত্রু দল আমার। বউটার সাথে একটু ভালো মুহূর্ত কাটাচ্ছিলাম, তাও সহ্য হলো না কারো।